বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যুদ্ধাপরাধের বিচার একটি বিতর্কিত অধ্যায়, যার পরতে পরতে লুকিয়ে আছে রাজনৈতিক প্রতিহিংসা। ট্রাইব্যুনালের নামে বিরোধী দলীয় নেতাকর্মীদের কণ্ঠরোধ করা এই মেগা প্রজেক্টের বলি হয় বিএনপি ও জামাতের শীর্ষ নেতাকর্মী। শাহবাগ থেকে তড়িঘড়ি করে বিচার বহির্ভূত রায় দেওয়ার যে অন্যায় দাবি ওঠে, তার পূর্ণতা পায় বিএনপি ও জামাতের নেতাদের ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে। যে কজন নেতা এই অন্যায় ট্রায়ালের শিকার হন, তাদের মধ্যে অন্যতম হলেন বাংলাদেশ জামাতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। 1971 সালের মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে 2012 সালের 22 আগস্ট তাঁকে গ্রেপ্তার করা হয়। তারপর দীর্ঘ 13টি বছর পার হয়ে গেছে। তাঁর মামলার অন্যতম সাক্ষী হলেন রংপুর জেলার বদরগঞ্জ থানার বাসিন্দা মকবুল হোসেন। আজ আমরা জানব মকবুলের গল্প। আমার নাম মোহাম্মদ মকবুল হোসেন। আমি শহীদ পরিবারের ছেলে। পিতার মৃত্যু আব্দুল কলাম। বাড়ি আমার উত্তর রামনাথপুর 8 নম্বর ইউনিয়ন 3 নম্বর ওয়ার্ড, থানা বদরগঞ্জ, জেলা রংপুর। আমাকে প্রথম আসিয়ে জিজ্ঞেস করে কি যে তোমার মা মারা গেছে কিভাবে? আমার মা মারা গেছে যুদ্ধ, এই যে খানসেনারা গাড়ি খাড়া করে থুয়ে আসিয়ে দলে দলে লোক পালায়, তাতে আমার মাকে এখানে গুলি করে মারছে। আমার মায়ের আমি আগে ছিলাম। যখন দেখলাম যে মাও আমার তো মহিলা মানুষ দৌড়াইতে পারে না, আমি আমার জান নিয়ে এই রাস্তা পার হয়ে ওই দিকে চলে গেছি। ওই দিকে যখন চলে গেছি, তখন এদিকে শব্দ, গুলির শব্দ খুব। পরে শুনবার পাই মা আমার গুলি খায়া মারা গেছে। তারপরে আমি ওই পালে থাকলাম। রাত্রে আমার কাছে লোক গেল, আমাকে নিয়ে আসলো। আসিয়ে পরের দিন সকালে আমার মা দাফন করিয়ে আমি কান্দি কাটি চলে যাই। এইভাবে গেলাম, থাকলাম বহুদিন। থাকার পর এই আমার পাশ ধরলো এখানে মুখলেস আর আমিনুল, যে তোমার একটা সুযোগ আছে, সুযোগে সদ্ব্যবহার করা লাগবে। কি সুযোগ? তাহলে তোমার মাকে মারছে, তার জন্য এখন একটা কেস হয়ে গেছে, সেই কেসের সাক্ষী দিতে হবে। মকবুলের মায়ের হত্যাকারী হিসেবে এটিএম আজহারুল ইসলামের নাম যুক্ত করার আপ্রাণ প্রয়াস চালায় সরকার। খান সেনাদের সাথে এটিএম এর নাম জুড়ে দিয়ে চাপ দেওয়া হয় মকবুলের ওপর। তাহলে মারছে কায়? তাহলে খান সেনারা। তাহলে সেই খান সেনার সাথে কায় আসল? কারণ কে যে আসিল সেইটা আমি বলতে পারি। তাহলে সেইটা বলা লাগবে। কি বলা লাগবে? যে এটিএম আজহারুল ইসলাম তার সাথে ছিল। তিনি এটিএম আজহারুল লোক আমি তো চিনি না, তার সাথে ছিল। সে সময় তো আমি জানের ভয়ে পালিয়ে গেছি। আর তাকে আমি দেখলাম কোথায়, তাকে আমি চিনলাম কোথায়? তাহলে পাগল সেটা বললে হবে না, বলতে হবে যে আমি তাকে চিনছি। তিনি সে কথা কেমন করে বলি? এটা তো আমাকে খুব খারাপ লাগছে। হ্যাঁ, এটিএম আজহারুলের কথা আমি মানুষের মুখে শুনি। সে খুবই ভালো লোক, নোহানি পাড়ায় বাড়ি। সে সবসময় উপকার করে। সেই সময় এই হালিম ভাই আমার সুন্দর পাইছে, পায়া হালিম ভাই আমার কাছে আনছে।
আসিয়ে খুবই আমার অনুরোধ বিনোরোধ করছে। তখন আরও আমার খুব খারাপ লাগছে। খারাপ লাগিয়ে আমি মনে মনে চিন্তা করি যে না, এটা কেমন করে নির্দোষী লোকের নামটা আমি বলি। আর এক ভাই তো আমাকে অনুরোধ করলে, সে তো আমার গ্রামেরই ভাই। মকবুল সাক্ষ্য দিতে অপারগতা প্রকাশ করলেও আমিনুলরা বেঁকে বসে। তারা যে কোনো মূল্যে মকবুলকে রাজি করানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে। মকবুলকে খুঁজতে তারা ছুটে যায় তার শ্বশুর বাড়িতে। তার কথা মতে আমার খুব খারাপ লাগে, আমি পালাতক করছি আমার শ্বশুর বাড়ি। সেখানে মোটর সাইকেল নিয়ে আমিনুল পুলিশ নিয়ে চলে গেছে রাত 12টার সময়। যায়া আমাকে ওখানে ধরিয়ে পুলিশের হাওলায় দিয়ে উনি ট্যাক্সের হাড়ে আসিয়ে এ ফাঁকে আইছে। পুলিশ আমাকে নিয়ে রংপুরে চলে যায়। তখন রংপুরে যায়া ওখানে বলে ওটা সার্কিট হাউস নাকি, আমি তো কিছু কওয়া পাইনি। আমার ভুলে লাগছে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আমি জানি না। আমি আজহারুল সম্বন্ধে কি জানি? আমার মা খানসিনারা গুলি করে মারছে এটা আমি জানি। বাতাইলো এইভাবে করাই নেবে, না করলে আপনার বিরাট কিছু জীবনের ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বললাম যে আমার জীবনের কি ক্ষতি হবে? হ্যাঁ, এই দেশটা কি একজনে সারা জীবনে চলাইতে পারবে? সারা জীবনের জন্য এটা কারো বাবার সম্পদ চলাইতে পারবে? আজ বাদকাল একজন না একজন বদলিবে, আসবে তো। সকল উনি বলেছে যে আপনি ওইগুলো সম্বন্ধে, রাজনীতি সম্বন্ধে কিছু জানেন না, আমি যাহা বলি তাহাই তুমি বলো। ওখান থাকিয়ে আবার আমাকে পরের দিনে ঢাকায় নিয়ে যায়। ওই পুলিশ আছে ক্যাম্প, সেইখানে রাখলো। আমাকে বুঝায় যে এই কোর্টে উঠিয়ে এগলে বলতে হবে যে খানসিনারা যে মারছে সেই সময় আজহারুল ইসলাম ওখানে ছিল, সিভিল ড্রেসে, সাদা পোশাকে। এই কথা বলবে, আর কিছু বলা লাগবে না। ট্রাইব্যুনালে মকবুল বলেন, 1971 সালের 16 এপ্রিল এটিএম আজহারুল পাকিস্তানি সেনাবাহিনী সহ টেক্সারহাটের 6 নং রেলগেটে একটি ট্রেনের মাধ্যমে আসেন। এরপর টেক্সারহাটের বিভিন্ন বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দেন এবং গুলি চালান। যখন পাকিস্তানি সেনাবাহিনীকে সাথে নিয়ে তিনি তাদের গ্রামে আসেন, তখন মকবুল তার মায়ের সাথে ধাপপাড়ার দিকে দৌড়াতে শুরু করেন। এক পর্যায়ে তার মা দৌড়াতে না পেরে তাকে পালিয়ে যেতে বলেন। কিছুক্ষণ পর তিনি গুলির শব্দ শুনে পেছনে ফিরে দেখেন যে এটিএম আজহারুল ইসলাম এবং দুজন পাকিস্তানি সেনা তার মায়ের উপর গুলি চালান। ফলে তার মা সেখানে পড়ে যান এবং উচ্চস্বরে চিৎকার করেন। না বললে খুব অসুবিধে, কঠিন অসুবিধা হয়ে যাবে। 5 দিন ধরে ওখানে আমাকে রাখে, বুঝছেন। 1, 2, 3 দিন করিয়ে নিয়ে যায়, সাক্ষী হয় না, ঘুরি ধরি আছে। 4 দিন 5 দিনকে দিনই নেই, তেমনি সাক্ষী হয়েছে। এছাড়াও তমিজ নামে এক ব্যক্তিকে হত্যা এবং ধাপপাড়া, মৃধাপাড়া, থনথুনিপাড়া ও মোল্লাপাড়ার বিভিন্ন বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া ও প্রায় 14-15 জনকে গুলি করে হত্যা করেন বলেও সাক্ষ্য দেন তিনি। পরবর্তী জিজ্ঞাসাবাদে মকবুল বলেন, ধাপপাড়া তাদের গ্রামের উত্তরে প্রায় 1/4 মাইল দূরে অবস্থিত। তিনি পড়তে বা লিখতে জানেন না। তিনি আরো বলেছেন যে তিনি যে রেলগেটের কথা বলেছেন সেটি তার বাড়ি থেকে প্রায় 3 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। মকবুলের এই সাক্ষ্যের উপর ভিত্তি করে 2 নম্বর এবং 3 নম্বর অভিযোগে এটিএম আজহারুল ইসলামকে ফাঁসির রায় দেয় ট্রাইব্যুনাল। আমি ওই জীবনের ভয়ে ওই যাহা বলছি বা এইটুকু। কোনো উপায় না পেয়ে এক পর্যায়ে মকবুল সাক্ষ্য দিতে বাধ্য হয়। আজহারের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মিথ্যা সাক্ষ্য দিয়ে প্রবল অনুশোচনায় ভুগছেন বলে জানান তিনি। আমার সব সময়ের জন্য অন্তর
তার জন্য কান্দে যে আল্লাহ আজ আমি কোন পর্যায়ে তার কাছে এই ক্ষমা চাবো আর ক্ষমা পাবো। এখন যদি সে ক্ষমা দেয় তাহলে আল্লাহ কি মানুষের ক্ষমা আল্লাহ দিতে পারে? অন্য নেতাদের ফাঁসি কার্যকর করলেও এটিএম আজহারুল ইসলামের রায় কার্যকর করতে পারেনি ফ্যাসিস্ট সরকার। তার মুক্তির আশায় এখন দিন গুনছেন মকবুল। তার এই ভুলের জন্য একবার ক্ষমা চেয়ে নেবেন বলেও আশা ব্যক্ত করেন তিনি। কিন্তু আমাকে এই সম্বন্ধে কেউ ভালো মনে করি দেখেনি। কথা বলছেন, আমারও মন ডাকে যে এ সাক্ষী দেওয়া চলে না। তার উপর আমি এইটুকুই কামনা করি যে আল্লাহ তাকে ক্ষমা করুক, আল্লাহ তাকে ওখান থেকে বাইরে আনুক, আমরা যেন তাকে দেখতে পাই। আমার এই মিডিয়া আমি আর কিছু করার পথে বা